বুনোউল বাঘা তেঁতুল পর্ব ৩ লিখেছেন রোজা রহমান। এই রাঙামুলা ভাঙা কুলা কোনো কাজের না। এই গোবর ঠাসা, কি বললি তুই? আমি কোনো কাজের না? তাহলে মানছ তুমি রাঙামুলা ভাঙা কুলা? গোবর ঠাসার বাচ্চা। কথাটা অতি রাগের সাথে বলে শিশির তেড়ে গেল কুয়াশার দিকে, কিন্তু নিহার আটকে নিল। ধমকে বলল, শিশির, হচ্ছে কি এসব? তুই দেখছিস না ওর হাত পা ধুয়ে মুছে লেগেছে আবার সাথে? ও ছোট বাচ্চা, ওর কথা কেন ধরবি তুই? আর বললেই কি তুই সব হয়ে যাবি? ভাই, তুইও এই কথা বলছিস? ওকে সহ্য হয় না আমার। চোখের সামনে থেকে সরতে বল, নয়তো আমি গেলাম, কর তুই তোর প্রেমের প্ল্যান একাই। এই বলে শিশির নিজেকে ঝাটকা মেরে ছাড়িয়ে নিল নিহারের থেকে। নিহার এবার একটু নরম হয়ে আবার শিশিরকে নিয়ে বিছানায় বসল। বলল, আগে রাগ করিস কেন আমার সোনা ভাই? তুইও আমার বাচ্চা ভাই, আয় আদর করে দিয়ে একটু। তাও রাগ করিস না, কুসু তো ছোটই বল, তাই বললাম। সর, আলগা পিরিত দেখাতে হবে না। আলগা পিরিত কই দেখাচ্ছি? আমি তোকে ভালোবাসি না, আমার মতো ভাই পাবি তুই? শিশির কোনো উত্তর করল না। সে এটা মানে যে নিহার ও ভাই কম, বন্ধু বেশি। সব কথা শেয়ার করেছে নিহারের সাথে। নিহার শিশিরের থেকে 10 মাসের মতো বড়। এই জন্য শিশির ওর সাথে তুই করে বলে আর নাম ধরেও ডাকে, কোনো সময় আবার ভাইও বলে। এখানে প্রথমে ঝগড়া লাগার কারণ হলো তারা এখন নিহারের ঘরে বসে তার প্রেম সলভ হবার প্ল্যান করছে। নিহার একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। এটার জন্য সে শিশিরের সাহায্য নেবে, কারণ মেয়েটা শিশিরের ক্যাম্পাসের। এই ঘরে এখন উপস্থিত আছে কুয়াশা, ঈশা, ইয়াসমিন, বৃষ্টি, হিমেল, শিশির। নিহার কুয়াশার সাথেও বিষয়টা শেয়ার করেছিল। আর এ বাড়িতে হিমেল সবার ছোট সদস্য হলেও তাকে কখনো কোনো ভাই কোনো বিষয় থেকে দূরে রাখে না। বাড়িতে হিমেলকে সবাই হিম বলে ডাকে। নিহার কুয়াশাকে বাচ্চা কুসু বলে ডাকে। ঈশা, ইয়াসমিন আজ থেকে গেছে, মূলত ফুপু যেতে দেয়নি এর জন্য রয়ে গেছে। তারা ফুপুর বাসায় আসে মাঝে মাঝেই, কিন্তু রাতে থাকে খুব কম, কারণ আম্বিয়া বেগমের ভাই খুব কঠিন মানুষ। তিনি চান না বিয়ের আগে মেয়ে বোনের বাড়ি রাত কাটাক। বৃষ্টি বলল, মেজো দেবরজি, শোনো, আমি বলছি তোমাকে মেয়েটাকে কিভাবে বলবে। বৃষ্টির কথায় সবার ওর দিকে আগ্রহ নিয়ে তাকালো। সবার আগ্রহ নিয়ে তাকানো দেখে বৃষ্টি বলা ধরল, প্রথমে ক্যাম্পাসে যাবে, তারপর মেয়েটাকে খুঁজবে, তারপর মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবে, দেন হাঁটু মুড়িয়ে বসবে। ও হ্যাঁ, আগে কিন্তু এক তোড়া গোলাপ কিনবে, একদম লাল টকটকে, দেন তোমার পিছ থেকে বের করবে, তারপর তোমার মনের কথাটা তার কাছে পেশ করবে। দেখবে সে অবাক হয়ে দাঁড়িয়ে আছে, তারপর তুমি ওর হাতটা নিয়ে গোলাপ গুঁজে দেবে। যদি তখনও অবাক হয়ে তাকিয়ে থাকে তো তারপর একটা কিস করবে। আরে না, ঠোঁট না, হাতে করবা। দেখবা মেয়ে জমে ক্ষীর হয়ে গেছে, আর জমে ক্ষীর হয়ে গেলে ভাববা সেটা এ কি ভাবি রে ভাই, ভাবি দেবরকে এমন করে প্রপোজ করার প্ল্যান দিচ্ছে। সবাই তখনও চেয়ে আছে, আর বৃষ্টি তার বক্তব্য শেষ করে সবার দিকে নজর দিয়ে কিছুটা ভড়কে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে সকলের উদ্দেশ্য করে বলল, কি ওভাবে কি দেখছো সবাই? আরে কুল, আমি তোমাদের ডিজিটাল ভাবি, সো তোমাদের ফর্মালিটি নেই আমার সাথে। কুয়াশা তাকিয়ে থেকে বলল, ভাবি। বৃষ্টি অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, না মানে আরে তেমন কিছু না, তোমাদের ভাই এভাবেই আমাকে প্রপোজ করেছিল। কথাটা বলে বৃষ্টি মাথা ঝুঁকিয়ে নিল। কেমন রক্তিম হয়ে উঠেছে তার দুই কপল জোড়া, লাল আভায় ঢেকে আসছে, যেন কেউ আবিরে রাঙিয়ে দিয়েছে বৃষ্টিকে। মেয়েটা প্রেম বার্তা বলতে গিয়ে এতটা লজ্জা পাচ্ছে, সবাই বৃষ্টির অবস্থা দেখে জোরে জোরে হেসে দিল, আর বৃষ্টি আরও লজ্জা পেয়ে গেল। ইয়াসমিন হাসতে হাসতে এগিয়ে গিয়ে বৃষ্টির কাঁধের ওপর হাত দিয়ে বলল, ভাবি, আমার ভাই তো তাহলে সেই রোমান্টিক? বৃষ্টি লজ্জায় কথা বলতে পারল না। মেয়েরা ভালোবাসার মানুষের সান্নিধ্য গেলেও লজ্জা পায়, আবার তাদের নিয়ে ভাবলেও লজ্জা পায়। কি আজব এই মেয়ে জাতি। কুয়াশা কেমন ঘোরের মধ্যে থেকে বলতে লাগলো, ভাইয়া, তুমি একদম রোমিওর মতো করে প্রপোজ করো। মেয়েটার বাড়ির ঠিকানা নিয়ে রাতের আঁধারে মই বিয়ে মেয়েটাকে ডেকে এনে প্রপোজ করবে। ইস, কি রোমান্টিক। আর রোমিওর মতো কিস। আর বলতে পারল না, মাথায় চাটি পড়ল। আর তা মেরেছে অবশ্য শিশিরই। সে ছাড়ে আবার কে? একমাত্র শত্রুই তো এই ছেলে। কুয়াশা কথাগুলো বলার সময় শূন্যে দৃষ্টি দিয়ে একদম বিভোর হয়ে বলছিল, তাই শিশির কখন এসে তাকে মারলো খেয়াল করেনি। মাথা ডলতে শিশিরের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। শিশির বলল, অসভ্য, ফাজিল হচ্ছিস দিন দিন। দুইটা বড় ভাইয়ের সামনে কি বলছিস সেটাও পরোয়া করিস না।
তোর হচ্ছে দাঁড়া, আজই বাবাকে বলে বিয়ের জন্য পাত্র দেখতে বলছি, বেয়াদব। কথাগুলো রাগের সাথে বলল শিশির। শিশিরের শুরুর কথাগুলোকে পাত্তা না দিলেও বিয়ের কথা শুনে সে আরও রেগে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সামনে থাকা শিশিরের ওপর আক্রমণ করে বসল। আর এটা যেমন তেমন আক্রমণ না, একদম সিংহীর মতো আক্রমণ করেছে। শিশির সামনে দাঁড়িয়ে ছিল, সে শিশিরকে দুই বাহু আঁকড়ে ধরে দুই পা উঁচু করে শিশিরের বুকের বাঁ পাশটার ওপর কামড় বসিয়ে দিয়েছে। অনেকটা জোরেই দিয়েছে। আকস্মিক ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না, তাই সবাই হতভম্ব হয়ে গেল। রাগে নাকি মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, ঠিক সেটাই হয়েছে কুয়াশার। সে কি করেছে না করেছে আর কোনো ইয়াত্তা নেই। এদিকে শিশির যখন বিষয়টা বুঝল তখন ব্যথায় চোখ মুখ খিঁচিয়ে নিল, আর সবাইকে কুয়াশাকে শিশিরের থেকে ছাড়াতে ব্যস্ত। শিশিরা সহ্য করতে না পেরে এবার কুয়াশার দুই বাহু ধরে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে, যেন সেই চোখ দিয়েই কুয়াশাকে ভস্ম করে দেবে। কুয়াশা হাঁপাচ্ছে, মুখে নোনতা স্বাদ অনুভব হচ্ছে। বোধহয় রক্ত বের হয়ে গেছে। নোনতা স্বাদ পেতেই কুয়াশা নরম হয়ে এলো, রাগ পড়ে গেল। শরীর থেকে ভয় এসে হানা দিল তার মধ্যে। এটা সে কি করে বসলো? আল্লাহ, এবার বোধহয় শিশির তার উপরে পাঠিয়েই ছাড়বে। আজই বোধহয় তার শেষ দিন হবে পৃথিবীতে। ভয়ার্থ চেহারা নিয়ে তাকালো শিশিরের পানে, দেখল রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। শিশির এবার তেড়ে আসতে গেল উদ্দেশ্যে ঠাঁটি একটা থাপ্পড় দিয়ে মেয়েকে আজ বধির বানাবে, কিন্তু নিহার আর হিমেল আটকে নিল। নিহার বলল, ভাই, আমার সোনা ভাই, শান্ত হ। ও ছোট মানুষ, বোঝেনি। ছেড়ে দে এবার মতো প্লিজ। ভাই আমার বাচ্চা ভাই, আমার আদর। মেয়েটা ভয় পেয়ে গেছে, ছেড়ে দে। আয় বস তুই। হিমেল বলল, হ্যাঁ ভাই, ছেড়ে দাও। বুবু রাগের মাথায় করে ফেলেছে, কিছু বলো না, এবারের মতো ক্ষমা করে দাও। আর কুয়াশা সে তো তখনই ভো দৌড় দিয়েছে যখন শিশিরকে তেড়ে আসতে দেখেছে। শিশির চোখ মুখ লাল করে নিহার আর হিমেলের দিকে তাকালো। নিহার ভয় না পেলেও হিম ভয় পেয়ে গেল। বৃষ্টিসহ ঈশা ইয়াসমিনও শান্ত করতে লেগে পড়েছে শিশিরকে। এর মাঝে ঈশার চোখ গেল শিশিরের বুকের ওপর। চোখ যেতেই আঁতকে উঠল সে। বিস্ময় নিয়ে মৃদু চেঁচিয়ে বলল, শিশির ভাইয়া, আপনার বুক থেকে রক্ত বের হচ্ছে, ভিজে উঠেছে। এই বলে সে হন্তহন্ত হয়ে শিশিরের বুকের ওপর থেকে টি শার্টটা সরিয়ে ফেলল টেনে। এই ঘটনার আকস্মিকেও শিশির সহ সবাই ভড়কে গেল। মেয়েটা কি পাগল? ইয়াসমিন ধমকে উঠল, বলল, ঈশা কি হচ্ছে কি? ছাড় শিশিরকে। কথাগুলো চোখ রাঙিয়ে বলল ইয়াসমিন। ঈশা কিছুটা ভয় তো পেল, সাথে অপমান বোধ করলো। কি এমন করলো সে? রক্ত বের হচ্ছে বলেই তো দেখতে গেল সে। ঈশা সরে আসতেই নিহার শিশিরের বুকের ওপর থেকে টি শার্ট সরিয়ে পরখ করতে লাগলো। দেখলো কয়েকটা দাঁত বসে গেছে আর সেখান থেকে রক্ত উঠছে। নিহার কিছুটা বিব্রত হলো, সাথে মন খারাপও করলো। কি অবস্থা হয়েছে? মেয়েটা যে কেন এত পাগলামো করে, আর এই দুটোই বা সবসময় এত লাঠালাঠি কেন করে? শিশিরের দিকে তাকালো নিহার, দেখলো সে নিরুত্তর হয়ে বসে আছে। নিহার হিমেলকে বলল, ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স দে। হিম কথা মতো সেটা বের করে দিল। তা নিয়ে নিহার শিশিরের ক্ষতস্থান স্যাভলন দিয়ে পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল। লাগাতে লাগাতে নিহার মজা করে ঠোঁট টিপে হেসে বলল, কিরে ভাই, ইঞ্জেকশন লাগাবে নাকি? না কামড় খেলে ইঞ্জেকশন হতে পারে বলে দিলাম। কি? চিন্তা করিস না, ডক্টরের কাছে গেলে নাভির ওপর ইঞ্জেকশন দিয়ে আর কিছুই লাগবে না। সবাই মিটিমিটি হাসছে কথাটা শুনে। শিশির আগে কটমট করতে করতে বলল, তাহলে মানছিস তোর বোন একটা বিষাক্ত জঙ্গলি জন্তু? নিহার তা শুনে কোনো প্রত্যুত্তর করল না। এরা দুটোই এক, কারে ছেড়ে কারে কি বলবে। আর সব থেকে বড় কথা, দুটোই তাদের ভাই বোন। আর কতকাল যে এসব দেখতে হবে সকলের কে জানে। কবে যে বড় হবে দুটো। সকাল 8টা, মালিথা ভিলার সকলে সবার খাবার টেবিলে খাবার খাচ্ছে। সাথে ঈশা ইয়াসমিনও আছে। তুহিন ইয়াসমিন সামনাসামনি বসেছে, শিশির কুয়াশাও সামনাসামনি। দুজন খাচ্ছে আর একে অপরের চোখ দিয়ে ভস্ম করছে। কুয়াশা আজ কিছুটা দমে আছে, কারণ কাল যে ঘটনা ঘটিয়েছে শিশির এখনও তাকে কিছু বলেনি। এমন নীরবতা কুয়াশাকে